নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয়ে আলোচনা করব যা বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় ধাক্কা দিতে চলেছে। ভারত গতকালকে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানির উপরে। এই সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমরা জানার চেষ্টা করব আসলে ঘটনাটি কি ঘটেছে এবং কেন ঘটেছে, এটার প্রভাব কি পড়তে চলেছে এবং ভারত এই কৌশলগত পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে কি বার্তা দিতে চাইছে, এই সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যেমন আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়। এইসব রাজ্যের সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় বাণিজ্যিক সম্পর্ক ছিল। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বহু পণ্য বাংলাদেশ থেকে ভারতের মধ্যে প্রবেশ করত। এই বাণিজ্যের একটা বড় অংশ সম্পূর্ণ হতো স্থলবন্দর ও ইন্ডিকেটেড চেকপোস্টের মাধ্যমে। কিন্তু বর্তমানে ভারত সরকার এই রুটগুলোতে বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল অর্থাৎ 2025 সালের মে মাসে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর একটা নির্দেশ জারি করে জানায় যে নির্দিষ্ট কিছু বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ল্যান্ড কাস্টম স্টেশন এবং আইসিপির মাধ্যমে। এই নিষেধাজ্ঞা অনুসারে এখন থেকে বাংলাদেশ তাদের পণ্য শুধুমাত্র দুটি সমুদ্র বন্দর, মুম্বাইয়ের জওহরলাল নেহরু পোর্ট এবং কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এই দুই পোর্ট দিয়ে শুধুমাত্র ভারতের মধ্যে প্রবেশ করতে পারবে। এখন জেনে নেওয়া যাক কোন কোন বাংলাদেশি পণ্যের উপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রথমত হচ্ছে তৈরি পোশাক, যেমন শার্ট, প্যান্ট, টি শার্ট। দ্বিতীয়ত হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য, যেমন বিস্কুট, চিপস এবং বিভিন্ন ধরনের মিষ্টি। 3 নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যেমন কার্বোহাইড্রেট ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস। এবং 4 নম্বর হচ্ছে প্লাস্টিক সামগ্রী, যেমন বালতি, চেয়ার, খেলনা। এবং 5 নম্বর হচ্ছে কাঠের আসবাবপত্র, যেমন সোফা, টেবিল, বিছানা ইত্যাদি। এইসব পণ্য আগে সহজেই সীমান্তবর্তী রাজ্যগুলো দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করতো, কিন্তু এখন থেকে এই পথ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগে বাংলাদেশ দিয়ে পণ্য স্থলপথ দিয়ে খুবই সহজে ভারতের মধ্যে পাঠানো হতো, কিন্তু এখন থেকে এই সুযোগ আর থাকছে না। যদি বাংলাদেশ এই পণ্য রপ্তানি করতে যায় তাহলে তাদেরকে অবশ্যই জাহাজে করে কলকাতা বা মুম্বাই বন্দরে পাঠাতে হবে, যার ফলে শিপিং খরচা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটা বড় চাপের সৃষ্টি করবে। তবে ভারত বাংলাদেশের সব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। এমন কিছু পণ্য আছে যেমন মাছ, সামুদ্রিক খাবার, এলপিজি, ভাজ্য তেল এবং চূর্ণ পাথর। এইসব পণ্য এখনো পর্যন্ত স্থলপথ দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করাতে পারবে, কারণ হচ্ছে এগুলো নেপাল, ভুটানের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারত হঠাৎ করে কেন এরকম ধরনের কড়া পদক্ষেপ নিল। এর পেছনে একটি বড় কারণ আছে। আমরা দেখেছি যে 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার ভারত থেকে আসা প্রত্যেকটি গাড়ি এবং অন্যান্য পণ্যের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে বাংলাদেশ ভারতকে এখানে বলতে চাইছিল যে ভারত স্থলপথ দিয়ে কোনো পণ্য বাংলাদেশের মধ্যে প্রবেশ করাতে পারবে না। এছাড়া ভারতের পেট্রাপোল সীমান্ত থাকা ভারতীয় ট্রাকগুলোর জন্য 72 ঘন্টার বাধ্যতামূলক পরিদর্শন এবং কাস্টম ক্লিয়ারেন্স ও প্রবেশ প্রক্রিয়া আরো জটিল করে তুলেছিল। এই পদক্ষেপগুলো ভারতে নন ট্যারিফ ব্যারিয়ার হিসেবে দেখা হয়। তার জন্য ভারতও এবার পাল্টা ব্যবস্থা নেয়। ভারত বলেছে যদি বাণিজ্য করতেই হয় তাহলে যেন সেটা পারস্পরিক সুবিধার ভিত্তিতে হয়, শুধু একতরফা নয়। ভারত এখানে বলেছে বাংলাদেশ যদি আমাদের পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমরাও আমাদের বাজার সুরক্ষিত রাখার অধিকার রাখি। এর সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশকে একটা কৌশলগত বার্তাও দিয়েছে, বাণিজ্য ও কূটনীতিতে এখন থেকে ভারত আর চুপ করে থাকবে না, প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে পিছু পাওয়া হবে না। ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক নয়, এর গভীরে রাজনৈতিক বার্তাও রয়েছে। সম্প্রতি আমরা দেখছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধী মনোভাব চোখে পড়ছে। বিশেষ করে কিছু বিরোধী দলের নেতারা ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করছে, এমনকি কেউ কেউ তারা চীনকে পাশে চাইছে। বিশেষজ্ঞরা বলছে যে যদি শেখ হাসিনা সরকার এই মুহূর্তে শক্তভাবে ক্ষমতা থাকতো তাহলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপর কি প্রভাব পড়তে চলেছে। প্রথমত হচ্ছে তৈরি করা পোশাক বাংলাদেশের একটি প্রধান রপ্তানি পণ্য, যার ফলে টেক্সটাইল পণ্যে প্রায় 93% রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি $700 মিলিয়ন পৌঁছে গেছিল গত বছর। কিন্তু এখন যদি বাংলাদেশকে এই পণ্য ভারতের মধ্যে শিপিং করে পাঠাতে হয় তাহলে তার খরচ বেড়ে যাবে এবং প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাবে, যার ফলে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য এবং প্লাস্টিক সামগ্রীর বাজারও ক্ষতির মুখে পড়বে, যার ফলে মনে করা হচ্ছে যে আগামী 1 বছরে বাংলাদেশের 5,200 কোটি টাকা রপ্তানি হ্রাস পেতে চলেছে এবং 150টি মতো গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে। এর ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের টাকার মান ডলারের তুলনায় দ্রুত হ্রাস পাচ্ছে। অর্থনীতিবিদ ডক্টর অনুরাগ বসু বলছে যে এটি হচ্ছে ভারতের কৌশলগত প্রতিশোধ। বাংলাদেশকে এখানে বার্তা দেওয়া হচ্ছে যে যদি বাংলাদেশ চীনের দিকে ঝোঁকে তাহলে তাকে বাণিজ্যিক মূল্য দিতে হবে। এমনকি বাংলাদেশের বাণিজ্য বিশ্লেষক ফারহানা ইসলাম বলছে যে বাংলাদেশ সরকারের এখনই ভারতের সঙ্গে জরুরি আলোচনা করা দরকার।
না হলে বাংলাদেশের আরএমজি খাত পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এখানে একটি বড় প্রশ্ন আসছে যে বাংলাদেশের রপ্তানি নিষেধাজ্ঞা বলে ভারতের কি কোনো লাভ হতে চলেছে না লোকসান হতে চলেছে? তার উত্তর হচ্ছে ভারতের এখানে একটি বড় লাভ হতে চলেছে। প্রথমত হচ্ছে ভারতের স্থানীয় টেক্সটাইল শিল্পে 20% উৎপাদন বৃদ্ধি হবে। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে 50,000 নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র বাংলাদেশকে নয়, চীনকেও একটা কড়া বার্তা দিয়েছে। যদি বাংলাদেশ চীনের সঙ্গে ব্যবসায়িক বা অবকাঠামো ঘনিষ্ঠতা বাড়াতে যায়, তাহলে ভারতও তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। সো ফ্রেন্ডস, এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা নয়, এটা হচ্ছে ভারতের একটা কৌশলগত চাল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে এবং বাংলাদেশ সরকার কি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইবে, নাকি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো খারাপের দিকে যাবে? তবে ভারতের তরফ থেকে এটা হচ্ছে একটা কৌশলগত পদক্ষেপ। সামনের দিনগুলোতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।